ফার্স্ট অফ অল আমরা যেটা যেটা সাধারণত করি, আমরা এখানে একটা ফোল্ডার বানাই। তো নিউ থেকে আমি একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি, হয়তো এখানে ফোল্ডারের নাম দিতে পারি ফিট ক্লাস। আমাদের আছে ফিট ক্লাস। তো এই ফোল্ডারের মধ্যে হয়তো আমরা ফাইল বানাবো। রাইট বাটন প্রেস করলাম, দেন হচ্ছে টেক্সট ডকুমেন্ট। এখানে আমরা হয়তো বলতে পারি index.html। দেন হচ্ছে এখানে আমরা আরেকটা ফাইল করব, হয়তো style.css। আর এখানে আমি একটা ফোল্ডার করে দিচ্ছি, হয়তো নাম দিতে পারি img। আচ্ছা, আমরা এখানে ফোল্ডার করা কমপ্লিট। আমরা এখন কি করব, এই ফোল্ডারটাকে হয়তোবা আমাদের সাবলাইম ওপেন করব। আমি একটু সাবলাইম আসতেছি, সাবলাইম ওপেন করলাম। এখান থেকে আমাদের যে ফাইলটা, সেই ফাইলটা হয়তোবা আমরা ওপেন করব। তো এখান থেকে ফাইল, ফাইল থেকে ওপেন ফোল্ডার। আমরা আমাদের ডেস্কটপের মধ্যে হয়তো একটা ক্লাস আছে যেটার নাম ফিট ক্লাস। এটাকে ওপেন করলাম, আর এটা আপাতত কেটে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নাই। এখানে index.html। ফার্স্ট অফ অল আমরা index.html এ এসে হয়তো বা HTML5 এর একটা টেমপ্লেট নেই। HTML5 এর একটা টেমপ্লেট আমি এখানে ড্র করলাম, বা হচ্ছে নিয়ে আসলাম, ইনসার্ট করে নিয়ে আসলাম। তো তো আমরা বডির মধ্যে যেটা করব সেটা হচ্ছে আজকে হয়তোবা ন্যাপবার ডিজাইন করব। কিভাবে ন্যাপবার ডিজাইন করতে হয়, বডির মধ্যে হয়তোবা কিছু কাজ করব, আর নিচে হয়তোবা ফুটারের কিছু আইকন সেট করব, বা হচ্ছে কিছু আইকন সেট করব। ঠিক আছে, এগুলো কিভাবে করে, ন্যাপবার বলতে কি বোঝায়। আমি যদি একটু গুগল ক্রমে আসি, এখানে আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, যেমন এটা হচ্ছে একটা ওয়েবসাইট। ঠিক আছে, এইটা একটা ওয়েবসাইট। তো ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলো কন্টেন্ট আছে। আমরা জানি এগুলো হচ্ছে এক একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এগুলো হচ্ছে এক একটা সেকশন। আর এই 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 অংশটাকে বলা হয় আমাদের ন্যাভবার। এইটাকে সাধারণত আমরা ন্যাভবার বলে থাকি। তো এখানে আমি দেখতে পাচ্ছি ন্যাভবারের মধ্যে হয়তোবা কোনো কোম্পানির লোগো হয়ে থাকে, কোনো মেনু হয়ে থাকে। মেনুর মধ্যে হয়তোবা সে তার ওয়েবসাইটে কি কি সার্ভিস দিচ্ছে, বা তার রিলেটেড তার কন্টেন্টের সাথে যেই মেনুগুলো যায় হয়তোবা সে সেটাকে এখানে দিয়েছে। তো আমরা হয়তোবা এরকম একটা মেনু আজকে বানানোর চেষ্টা করবো, যে এইভাবে একটা মেনু চাইলে কিভাবে বানানো যায়। তো এটার জন্য ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এখানে এই লোগোটা লাগবে নাকি। আমাদের কাছে এটির লোগোটা নাই। তো আমরা যে কোনো লোগো ইউজ করতে পারি, অ্যাজ লাইক এটাও হতে পারে বা অন্য যে কোনো একটা লোগো হতে পারে। তো আমরা একটা লোগো দেখি, আমরা গুগলের মধ্যে কোনো লোগো পাই কিনা। আমি বললাম লোগো পিএনজি, এখানে কোনো পিএনজি লোগো আছে কিনা একটু দেখি, যে পিএনজি টাইপের কোনো লোগো। তো আমরা যে কোনো একটা লোগো নেই, হয়তো বা যেটা যদি পিএনজি না থাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবো, সমস্যা নেই। রাইট বাটন প্রেস করলাম, ইমেজটাকে একটু সেভ করে নিই। এখানে এসে আমি যেটা করব সেটা হচ্ছে, আমরা টেক্সটের মধ্যে ফাইল করেছিলাম, এখান থেকে আমাদের 5th নাম্বার ক্লাস। এখানে এসে আইএমজি এর মধ্যে আমরা এটাকে বলে দিলাম এটা হচ্ছে আমাদের লোগো ডট লোগো। এখন এই লোগোটা মনে হয় এটা ব্যাকগ্রাউন্ড আছে, তো আমি একটু চেক করে নিই। আমি এখানে আর এই ওয়েবসাইটের উপর অংশ ন্যাপবারটা, একটা ওয়েবসাইটে 3টা ভাগ হয়, একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে সেকশন বা বডি, আর একটা হচ্ছে আমাদের ফুটার। তো এই উপরের অংশটা যদি আমরা করতে চাই, এটাকে অবশ্যই আমরা কি দিব, হেডার দিব। সো আমি এখানে একটা হেডার ইউজ করতেছি। আমি বডির মধ্যে হয়তো একটা ট্যাগ দিব হেডার, হেডার ইউজ করলাম। হেডারের মধ্যে আমি একটা ডিভ নিচ্ছি। ডিভের মধ্যে আগে আমি ছবিটা অ্যাপ্লাই করে দেখছি যে আসলে ছবিটার মধ্যে কি কোনো অপশন আছে কিনা। এখানে আমি আইএমজির মধ্যে ওই ছবিটাকে ইউজ করবো, ইমেজ ফোল্ডারের মধ্যে লোগো ডট জেপিজি। আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার সেট করি, তাহলে হয়তো বা আর একটু ভালো বুঝতে পারবো। আমি এখানে লিঙ্ক নিলাম, বললাম আমি স্টাইল ডট সিএসএস। আমি স্টাইলের মধ্যে এসে হয়তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতেছি। আচ্ছা, বডি ইউজ করি আগে। বডিতে আমরা কি করি, আমাদের মার্জিন আমরা 0 করে দিই। এখানে আমরা বলি মার্জিন আমাদের 0।
আর এখানে একটা প্যাডিং সেট করি আমরা, প্যাডিং এর মধ্যেও আমরা সাধারণত বলে থাকি 0। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেট করতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার আমি একটা গ্রে টাইপের কালার এখানে সেট করলাম। একটু সাইটে এসে একটু ওপেন করে দিচ্ছি আমি, এখানে সেটা একটু ওপেন করি। তো দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার ছবিটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, এটা কিন্তু কোনো পিএনজি ইমেজ না। পিএনজি ইমেজ মানে কি, মানে যেটার ব্যাকগ্রাউন্ড থাকে না। তো দেখি আমি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আমি যদি বলি রিমুভ ডট বিজি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। দেখি রিমুভ করতে পারি কিনা বা হয় কিনা। এখানে আমাদের ছবিটা আমরা আপলোড করি, আমাদের আজকে ক্লাস হচ্ছে 5th। তো দেখি ডাউনলোড করে কি হয়। এটা হবে কিনা শিওর না, কারণ এগুলো ফটোশপ দিয়ে করতে হয়। তো 5th ক্লাসে আসলাম, ইমেজের মধ্যে আমরা আমাদের ডাউনলোড আগে চেক করি এটা কোথায় আসছে। দেখতে পাচ্ছেন কোথায় এটা, এই যে এটাকে কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। ডেস্কটপে এসে আমি আমার 5th ক্লাসের এখানে হয়তোবা ইমেজের জায়গায় ওই ইমেজটাকে ডিলিট করে দেব, এটা আমার প্রয়োজন নাই। এখানে আমি আমার এই ইমেজটাকে রাখলাম, এটার নাম দিতে পারি আমি হয়তোবা লোগো। এখন আমি আমার কোডিং এর মধ্যে এসে এই ইমেজটা যদি আপনি ওপেন করেন তাহলে দেখুন লোগো ডট পিএনজি, আমি এখানে জেপিজি এর জায়গায় জাস্ট লিখে দিচ্ছি পিএনজি। এখন সাইটের মধ্যে আসি একটু, এখানে এসে রিলোড। তো দেখতে পাচ্ছি এখন আমার ব্যাকগ্রাউন্ডটা নাই। সো এখন আমার এই ইমেজটা আমার যদি আমি এইটা যদি এখন কোনো কাজ করি তাহলে হয়তোবা আমার ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে এটা মিশে যাবে। ওকে, তো আমি আপাতত এই পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটা কেটে দিচ্ছি, এটা আমার আপাতত প্রয়োজন নাই, আমি আমার মতো কাজ করব। তো আমার এইখানে যে মেনুটা দেখেছিলাম এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, এটা ছিল আমাদের লোগো, এটা ছিল আমাদের মেনু। আমাদের লোগো কিন্তু আমরা এখানে নিয়ে ফেলছি, আমি যদি রিলোড করি আমাদের লোগো এখানে চলে আসছে। এখন আমাদের মেনু লাগবে, এই লোগোটার পাশে একটা মেনু লাগবে, তো আমি সেই মেনুটা এখানে সেট করব। তো এখানে এসে আমি এটা আপাতত কেটে দিচ্ছি, এগুলো আপাতত আমার দরকার নেই। এখানে আমি এই লোগোটার নিচে এটা একটা ডিভের মধ্যে নিয়েছি, মেনুটাকেও আমি আলাদাভাবে একটা ডিভের মধ্যে সেট করব। এই ডিভের পরে আমি আবার একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাসের নাম দিলাম হয়তোবা মেনু। এই মেনু ডিভের মধ্যে হয়তো আমার মেনুগুলো আমি কি রেডি করব। সর্বপ্রথম আমাদের ফার্স্ট এখানে নিতে হবে nav, দেন আমরা নিব ইউএল কি ন্যাপবার করতেছি তাই। ইউএল মানে কি, ইউএল মানে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। তো এখানে আমি ইউএল এর পরে এলআই নিলাম, এলআই এর মাঝখানে আমি এ নিব অ্যাঙ্কর ট্যাগ। এখন প্রশ্ন ধরবে অ্যাঙ্কর ট্যাগ কেন নিল? অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে জানো আমার মেনুটাকে, আমরা এখানে এই মেনুটাকে ক্লিক করা যায় না, এই যে ক্লিক করা যায়। তো আমি যদি ক্লিক করতে চাই আমার লেখাটা, আমার মেনুটাকে যদি ক্লিকেবল রাখতে চাই তার জন্য আমি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। এখানে আসি, আমি অ্যাঙ্কর ট্যাগের লিঙ্কটাকে আপাতত বন্ধ করে দিচ্ছি, আমি চাচ্ছি না কোনো লিঙ্ক হবে, জাস্ট ওটাতে ক্লিক করা যাবে, আমি এটা চাচ্ছি। তো এখানে এসে আমি জাস্ট মনে করেন আমার মতো করে লিখলাম হোম। ওকে গুড, এরপরে আমি হয়তোবা লিখলাম কেরিয়ার। এরপরে হয়তোবা আমি এখানে লিখতে পারি, দেখি আমাদের এখানে কি কি মেনু আছে, যেমন অ্যাবাউট, টিম, পেজ, এগুলো নেই আমরা। এখানে আমরা বললাম অ্যাবাউট, টিম, পেজ, যাই হোক আমি কয়েকটা নিলাম আর কি, চাইলে আপনারা আরো বেশিও নিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে আমার লোগোটা সেট করলাম আর তার পাশে একটা মেনু সেট করলাম। আমি যদি আমার সাইটে সেটা রিলোড করি তো দেখতে পাচ্ছি আমার এখানে একটা মেনু আসছে, তাই তো। মেনু বলতে একটা লিস্ট আসে, এটা এখনো মেনু বলা যাবে না, এটা হচ্ছে একটা লিস্ট। এই লিস্টটাকে হয়তোবা আমাকে এইরকম করতে হবে, এরকম বানাইতে হবে। এটা আমি কিভাবে বানাবো প্রশ্ন হচ্ছে এটা। তো এটা করার জন্য আমাদের সিএসএস লাগবে, কারণ আমি জানি এইচটিএমএল দিয়ে স্ট্রাকচার রেডি করা যায়। আমি আমার কন্টেন্টের স্ট্রাকচার করলাম, এখন এটার পজিশন স্টাইল কিভাবে হবে এটা আমরা সিএসএস দিয়ে করব। সাইটে আসলাম, আমি স্টাইলের মধ্যে ফার্স্ট অফ অল আমি চাচ্ছি হয়তোবা আমি একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিব, তাহলে আমি হেডারটাকে আমি হয়তোবা কল করলাম হেডার, তার মাঝখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব, ব্যাকগ্রাউন্ড কালার।
এখন ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিব? কালার নেওয়ার জন্য আমরা একটা সাইটে যেতে পারি যেটার নাম হচ্ছে ফ্ল্যাট ইউআই কালার্স। ফ্ল্যাট ইউআই কালার্স এর মধ্যে অনেক কালার্স টেমপ্লেট পাওয়া যায়, এখানে অনেক কালার্সের টেমপ্লেট আছে, ঠিক আছে? তো আমরা আপাতত এখান থেকে যে কোনো একটা টেমপ্লেটের মধ্যে ঢুকতে পারি। যেমন এখানে আমি এই টেমপ্লেটের মধ্যে প্রবেশ করলাম, এখানে অনেকগুলো কালার আছে। তো আমরা চাচ্ছি আমাদের ন্যাপবার, এখানে যে আমাদের ন্যাপবারটা আছে সেই ন্যাপবারের ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট করব। তাহলে আমরা কোন কালারটা নিতে পারি বলেন? এটা এটা আচ্ছা, এটা নিব, ঠিক আছে, জানি এটাই নিলাম। তো এখানে এসে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি এখানে পেস্ট করলাম। জাস্ট এটা একটা হেক্সা কোড, আমাকে একটা হেক্সা কোড দিয়েছে। এখানে অনেক ধরনের নেওয়া যায়, হেক্সা নেওয়া যায়, আরজিবি নেওয়া যায়, আরজিবিএ নেওয়া যায়, আপনার যেটা ইচ্ছা। আমি হেক্সা নিলাম, সমস্যা নেই। তো দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসছে নাকি? যেই ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুবই খারাপ, আমার লেখা দেখাই যাচ্ছে না, এমন অবস্থা। তো যাই হোক, হয়তোবা লেখাগুলোকে হোয়াইট করে দিলে এটা ঠিকঠাক হয়ে যাবে। এখন আমার ন্যাপ বারের মধ্যে আমার দুইটা ভাগ আছে। আমার এক পাশে আছে কি লোগো, অন্য পাশে আছে আমার মেনু। কিন্তু এখানে আমার এখন কোনোটাই, ও এই মেনু এই লোগোটা পুরো জায়গা জুড়ে আছে, এই মেনুটাও পুরো জায়গা জুড়ে আছে। আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এটাটার পাশে আসবে। চলেন, এটার জন্য এটাকে একটা সাইজ বলে দিতে হবে, এটাকে একটা সাইজ বলে দিতে হবে। আমি এখানে আসলাম, আসার পরে আমি হয়তো এখানে বলবো ফার্স্ট অফ অল আমাদের হেডারের পরে প্রথম ক্লাসের নাম হচ্ছে লোগো। আমরা আমরা লোগোর মধ্যে এখানে লোগোকে আমি কল করলাম। এই লোগোকে কল করার পরে প্রথমে আমি এই লোগোর মধ্যে একটা উইথ সেট করব, উইথ। এখন প্রশ্ন হচ্ছে আমার ডিসপ্লের মধ্যে, আমাদের প্রত্যেকের ডিসপ্লের মধ্যে উইথ ম্যাক্সিমাম কত হয়? 100%। হ্যাঁ, 100%। কারণ হচ্ছে এটা পিক্সেল যদি হিসাব করেন তাহলে মিলবে না। এটা অন্য সাইজের, ওইটা অন্য সাইজের, ওইটা অন্য সাইজের। সো আমরা হিসাব করব আমাদের এখানে পার্সেন্ট। আমাদের উইথ অলওয়েজ, উইথ মানে হচ্ছে পাশ, এটা প্রস্থ, আমাদের প্রস্থ অলওয়েজ কি হয়? 100% হয়। সেটা এনি ডিভাইস হতে পারে, যে কোনো ডিভাইস হতে পারে। এখানে আসলাম, আসার পরে উইথ আমি হয়তোবা আমি লোগোর উইথ দিতে চাচ্ছি 40%। মানে আমার পুরো ডিভাইসের 40% জুড়ে কি থাকবে? লোগো থাকবে। ওকে, এখন এই লোগোর নিচে ও তো 40% মনে করেন এত লোকের মধ্যে ফিক্সড। এখন এই মেনুটাকে, আচ্ছা মেনুটা বোঝা যাচ্ছে না, আমি আরেকটু হালকা টাইপের কালার নিই যাতে এখন একটু বোঝা যায়। এরপরে আমি চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নেই। তো এখানে এই লোগোটার, এটা তো এখানে আছে, চাচ্ছি এই মেনুটাকে এটার পাশে নেব, এটার পাশে। তাহলে আমি জাস্ট এখানে বলবো ফ্লট লেফট। আমি যদি আমার সাইটে এসে এখানে রিলোড করি তাহলে দেখবো যে ওর 40% যে জায়গাটা ছিল, আমাদের লোগোর 40%-এর বাইরে যে জায়গাটা ছিল সেই পর্যন্ত সে জায়গা নিয়েছে 40%। বাকি 60%-এর মধ্যে আমার মেনুটা এখন সেট, দেখা যায়? ওকে, গুড। তারপরে আমরা যদি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা বা হচ্ছে আমরা লোগোর যদি একটু কাজ করি, আমরা লোগোর আগে আমাদের মেনুরও উইথটা সেট করে দেব। আমাদের এখানে মেনু, এই ক্লাসটাকে আমি ধরলাম, আমি বললাম ডট মেনু। তাহলে লোগোর উইথ যদি 40% হয় তাহলে আমাদের মেনুর উইথ কত হবে? 60, কারণ আমাকে 100% মিল করে দিতে হবে। উইথ আমি বললাম 60%। দেন আমরা এখানে বলবো ওভারফ্লো হিডেন। দেন সাইটে এসে একটু রিলোড করছি। তো এখন দেখেন একটু আগে ব্যাকগ্রাউন্ডটা নিচে নেমে গেছিল, একটা ওভারফ্লো করেছিল, এখন আর সে ওভারফ্লো করছে না, ঠিক আছে? এখন ওর 40% ফিক্সড, এই মেনুটা 40%-এর মধ্যে ফিক্সড হয়ে আছে। ওকে, গুড। আমি চাচ্ছি এই লোগোটার সাইজটা ঠিক নেই, হয়তোবা লোগোটাকে আমি আরেকটু ছোট করে দিতে চাচ্ছি। কিভাবে করব? আমি এখানে আসলাম, আর আরেকটা কাজ করি, আমি এখানে বডি না ইউজ করে আমি ইউনিভার্সাল ইউজ করলাম এটা। দেন সাইটে এসে রিলোড, ওকে চলবে। আর লোগোটা তো সাইজ বড়, এটাকে ছোট করতে হবে। সো লোগোটার আমি বললাম ডট লোগো। লোগো হচ্ছে আমাদের ক্লাসের নাম, সেই ক্লাসের মধ্যে যে ইমেজ আছে সেই ইমেজটাকে আমি ধরলাম। লোগোর মধ্যে যে ইমেজ আছে, ইমেজটার আমি উইথ দিলাম হয়তোবা 250 পিক্সেল, যেটা শুধু ইমেজের উইথটাকে কমাবে।
এটা অনেক বড়, আরো কমাই, আমি বললাম হয়তো বা 180 পিক্সেল। চলবে? চলবে লোগোটা, এটা মনে করছি আমার কোম্পানির লোগো। ওকে, আচ্ছা এরপর লোগোর পজিশন আমরা ঠিক করতেছি, সমস্যা নেই। এটা মার্জিন থেকে লেফট থেকে সরিয়ে দিচ্ছি। আমি এখানে বললাম মার্জিন আমাদের লেফট থেকে মার্জিন হবে কত, 25 পিক্সেল। সে তার বাম থেকে এই পাশ থেকে হয়তোবা সে সরে যাবে, ঠিক আছে, সে একটু সরে গেল। ওকে গুড। এরপরে আমি আমার মেনুটার কাজ করব। লোগোটা আমি আপনাদের এরকম রাখছি, আমি আমার মেনুটার কাজ করব। এখানে আসি, তো আমাদের মেনুর জন্য ফার্স্ট অফ অল এটা আছে আমাদের মেনু। এখন এখানে যে আমাদের এটা লিস্ট আকারে আসে, মানে একটার নিচে একটা, সেটা কেন? এলার কারণে নাকি? এইখানে লিস্ট আকারে কেন আসছে? এলার কারণে। আচ্ছা, তো আমি সেই এলআইকে ধরে হয়তো বা কাজ করব। তাহলে আমার এখানে কি আছে, মেনু nav ul li। আমি এখানে বললাম ডট, ক্লাসের নাম হচ্ছে মেনু, মেনুর মধ্যে nav ul li, আমি li কে ধরে কাজ করব। ফার্স্ট অফ অল আমার প্রত্যেকটা লেখা আছে লিস্ট আকারে, আমি চাচ্ছি এটাকে পাশাপাশি করার জন্য। সেম ভাবে বলতে পারি ফ্লট লেফট, সে বামে চলে গেল। ওকে গুড। এখন সে একটার সাথে আর একটা লেগে আছে, আমি চাচ্ছি তার মাঝখান থেকে হয়তো একটু জায়গা সেট করে দিব। তাহলে আমি এখানে বললাম, যেমন আমাদের মার্জিন আমি ইউজ করলাম রাইট, হয়তো 20 পিক্সেল। সাইটে আসলাম রিলোড, তাহলে একটা থেকে আরেকটা একটু গ্যাপ হলো। চাইলে আমি এখানে প্যাডিংও ইউজ করতে পারতাম, আমি যদি চাই এখানে প্যাডিংও দিতে পারি। প্যাডিং 15 পিক্সেল বাই হচ্ছে 25 পিক্সেল, মানে টপ বটম থেকে আমার 15 পিক্সেল, লেফট সাইড থেকে 25 পিক্সেল, দেখা যায়? ওকে গুড। এরপরে প্রত্যেকটা অপশনের পাশে একটা করে ডট আছে, দেখা যায়? হোমের পাশে ডট, ক্যারিয়ারের পাশে ডট, কিন্তু আমি এই ডটগুলো চাচ্ছি না, চাচ্ছি ডটগুলো কেটে দিব। তাহলে আমি হয়তো এখানে বলতে পারি লিস্ট, এখানে বললাম নান। কন্ট্রোলে সেভ করলাম, সাইটে এসে যদি আমি রিলোড করে দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটা ডট এখান থেকে চলে গেছে। ওকে, তো এখানে তো আপাতত মেনুর মতো মনে হচ্ছে, কিন্তু আরেকটু হয়তো বা সুন্দরভাবে করলে এটাকে আরও হয়তো বা ভালো লাগবে। তো আমি আমার সাবলেমে আবার আসলাম, এখানে বললাম ডট মেনু, দেন হচ্ছে আমাদের nav ul li। এখন আমার এখানে এইটা কার মধ্যে আছে, এই লেখাটা আছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নাকি? এখন আমি অ্যাঙ্কর ট্যাগকে ধরে হয়তো বা তার কালার, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো আমি চেঞ্জ করতে পারি বা তাকে বড় ছোট করতে পারি। আমি এর পরে এ কে ধরলাম, একে ধরে ফার্স্ট অফ অল আমি বললাম এটার কালার হবে হোয়াইট, হয়তো এটার কালার আমি হোয়াইট সেট করলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড, তো আমার লেখাগুলো হোয়াইট হলো। কিন্তু প্রত্যেকটা লেখার নিচে একটা করে আন্ডার একটা লাইন আছে, দেখা যায়? আমি চাচ্ছি না এই আন্ডারলাইনটা। এখানে আসলাম, আমি এখানে বললাম টেক্সট ডেকোরেশন না, সাইটে এসে এখানে রিলোড, দেখতে পাচ্ছি আমার আর এখন কোনো লেখার মধ্যে আন্ডারলাইন নাই, কাজ করেছে। ঠিক আছে, এখন হয়তোবা আমি আমার ফন্ট সাইজটা একটু বড় করে দিতে পারি। এখানে আমি বলতে পারি ফন্ট সাইজ, আপনারা বুঝতেছেন তো নাকি সব মাথার উপর দিয়ে যায়? তো এখন একটু চলেন আমরা ফন্ট সাইজটা বৃদ্ধি করি। আমি বললাম ফন্ট সাইজ, এখানে বললাম হয়তোবা 22 পিক্সেল। তো দেখতে পাচ্ছি এই লেখাটা একটু বড় হয়েছে। এখন এই লেখাটাকে যদি আমি একটু মোটা করতে চাই সেটাও করা যায়। হ্যাঁ, ওভারফ্লো হিডেন না? আচ্ছা, ওভারফ্লো হিডেন মানে হচ্ছে, মনে করেন আপনার সাইটে আপনি যখন এটাকে 40% দিবেন, এটাকে যখন 60% দিবেন, তখন হয়তোবা এই পেস্ট লেখাটা নিচে চলে যাবে, বা হচ্ছে হয়তোবা পজিশন ঠিক থাকবে না। তখন যখন ওভারফ্লো হিডেন দিবেন, তখন এটার মানে হচ্ছে এটা আপনি ওকে যতটুকু জায়গা দিচ্ছেন অতটুকু জায়গার মধ্যে ও ফিক্স থাকবে। এই জন্য আমরা ইউজ করছি ওভারফ্লো হিডেন, মানে ওভারফ্লো হিডেন করা যাবে না। আমি 60% বলেছি, ও 60%-এর মধ্যেই থাকবে। বিষয়টা এখন বুঝছেন? আচ্ছা, লেখাটা অনেকটা চেক করুন, আমি একটু মোটা করতে চাচ্ছি, তাহলে আমি এখানে বলতে পারি ফন্ট ওয়েট। তো লেখাটাকে আমি একটু মোটা করলাম, জাস্ট লেখাটা একটু বোল্ড লিখলাম যে ফন্ট ওয়েট মোটা হয়ে যাবে, সে মোটা হয়ে গেল। ঠিক আছে,
দেখেন এতটুকু তো বুঝছেন নাকি? এতটুকু নিয়ে তো কারো কোনো কোশ্চেন নেই। আচ্ছা, তো এরপরে আমরা যেটা করতে পারি হয়তো বা এখানেও একটু প্যাডিং দিতে পারি, বা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে আর একটু ভালো বুঝবেন। ব্যাকগ্রাউন্ড কালার আমি বললাম হয়তো বা ব্ল্যাক, প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ডে একটা করে কালার আসছে। এখন এই ব্যাকগ্রাউন্ডের একটা প্যাডিং দেবো আমি, এখানে হয়তো বা বললাম প্যাডিং 15 পিক্সেল বাই হচ্ছে 25 পিক্সেল, সাইটে এসে রিলোড। তো প্যাডিংটা বড় হয়েছে কিন্তু পেজটা নিচে নেমে গেছে, তাই তো? আচ্ছা, তো আমি যেটা করব হয়তো বা আমাদের এখানে একটা মার্জিন আছে, রাইট? এটা দরকার নেই, কারণ এখানে আমি প্যাডিং দিয়েছি। প্যাডিং দিলে আমাদের মার্জিনের প্রয়োজন হবে না। দেন সাইটে আসলাম, এসে আমি রিলোড করতেছি, এখানে দেখতে পাচ্ছি এখন আমার মেনুগুলো কিন্তু ঠিকঠাক। আমার এখানে লোগোটাও ঠিক আছে, প্লাস হচ্ছে আমার লোগোর মধ্যে যে পাশে যে মেনুগুলো আছে এগুলো ঠিক আছে। এখন প্রশ্ন দেওয়ার ভাইয়া, লোগোটা এখান থেকে নেমে গেছে, তাই না? লোগোটা আমি প্যাডিংটাকে যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে একটু বড় করে দিচ্ছি, এটা একটু পরে করতেছি বা এখনই করি, সমস্যা নেই। আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এটার হাইটটা বাড়াই দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডের হাইট আমি বললাম 50 পিক্সেল, দেখি কতটুকু আসে। ও আরো কমে গেছে, তাহলে আরো বাড়াইতে হবে, তাহলে এখানে আমি 100 দিতে পারি, 100। ওকে, এখন আমি যদি চাই আমার মেনুগুলোকে যদি একটু নিচে নামিয়ে দিতে চাই, তাহলে একটু প্যাডিং দিই উপর থেকে। আমার পুরো মেনুটা কোথায়? মেনু এখানেও দিতে পারি, সমস্যা নেই। আমার মেনুটাকে আমি একটু নিচে নামিয়ে দিলাম। ওকে গুড, তো আমার এখানে লোগো প্লাস হচ্ছে মেনু এখন মোটামুটি ঠিকঠাক। ওকে, এখন এখানে আমার যেই বর্ডারগুলো আছে এই বর্ডারগুলোকে চাইলে স্টাইল দেওয়া যায়। আমি আপনাদেরকে বর্ডার রেডিয়াস দেওয়া শিখিয়েছি না? শিখেছি কিনা? আমি এখানে দিতে পারি বর্ডার টপ, হয়তোবা লেফট থেকে রেডিয়াস হবে 50 পিক্সেল, দেন আমি বললাম বর্ডার বটম রাইটে রেডিয়াস হবে হয়তোবা 50 পিক্সেল। সেভ করলাম, সাইটে যদি একটু রিলোড করি, দেখেন আমার মেনুটা আরেকটু এখন ভালো লাগছে আগের থেকে। এটা এখন মনে হচ্ছে একটা পাখি, সে আকাশে উঠতেছে। তো যাই হোক, কোডিং দিয়ে অনেক কিছু বানানো যায়, কোডিং দিয়ে চাইলে পাখি কেন অনেক কিছু বানানো যায়। সো এইখানে দেখেন আমার এখানে হোম, দেন ক্যারিয়ার, অ্যাবাউট, টিম আর হচ্ছে পেজ, এই অপশনগুলো আমাকে এখানে দিচ্ছে। এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন অনেক সময় দেখেছেন কখনো এখানে মাউস নিয়ে আসলে এটার কালার চেঞ্জ হয়ে যায়, যেটাকে হোভার ইফেক্ট বলে। তো আমি চাচ্ছি এরকম, আমি চাচ্ছি একটাতে যখন আমি মাউস নিয়ে আসবো তখন হয়তো এটার কালার চেঞ্জ হয়ে যাবে, এটার ফ্রন্টের কালারও চেঞ্জ হবে, এটার ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ হয়ে যাবে। তো এখানে এসে আমি এটাকে বললাম ডট আমাদের মেনু nav ul li a কে যখন হোভার করা হবে তখন সেটার কালার চেঞ্জ হয়ে যাবে, কালার হবে মনে করেন রেড, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে হয়তোবা হবে গ্রিন। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। এখন যদি আমি আমার সাইটে এসে রিলোড করি, এখানে এখন মাউস নিয়ে আসতেছি, দেখেন এই কালারগুলো আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যখনই এটাতে মাউস ইউজ করব তখনই আমার এটা চেঞ্জ হয়ে যাবে। এখন এটা দেখেন আমি মাউস ধরার সাথে সাথে কালারটা চেঞ্জ হচ্ছে, তাই না? আমি চাচ্ছি এটা স্মুথনেসটা বাড়াই দিব, এটা আরো আস্তে আস্তে হবে, আমি চাচ্ছি আরো আস্তে হবে। এখানে আসলাম, আমি এখানে বললাম ট্রানজিশন, বললাম 2s, এটা 2 সেকেন্ড যাবত কালারটা আসবে, কালারটা আস্তে আস্তে আসবে। এখানে এসে রিলোড, আমি এখানে মাউসটা নিয়ে এসেছি, এটা এখন কালারটা খুব আস্তে আসতেছে, 2 সেকেন্ড ধরে এই কালারটা এখানে পাচ্ছে। আমি যদি আবার এখানে মাউস ধরে দেখতে পাচ্ছি আমার এটাও এখানে পাচ্ছে। বানাইতে চাই এখানে যদি কোনো সেকশন নিতে চাই, এই সেকশনটা নিলাম, সেকশনের মধ্যে চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে কোনো গ্রেডিয়েন্ট কালার দিতে। গ্রেডিয়েন্ট কালার কি? গ্রেডিয়েন্ট কালার মানে না, গ্রেডিয়েন্ট কালার মানে হ্যাঁ হ্যাঁ সোজা কথা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার হচ্ছে এক কালারের অধিক, সেটা অধিক হতে পারে, 2টা 3টা 4টা 5টা কালার হতে পারে। আমি চাচ্ছি এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আমার এখানে দেওয়ার জন্য কিভাবে কোডিং দিয়ে গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায় সেটা আসলে শিখবো। এখানে আসলাম, ফার্স্ট অফ অল আমি আমার এর নিচে হেডারের নিচে আমি হয়তো একটা সেকশন নিচ্ছি, এখানে আমি একটা সেকশন নিলাম। সেকশনের মধ্যে আমি হয়তো বললাম যেমন
একটা ডিভের মধ্যে আমি একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম বললাম হয়তোবা কন্টেন্ট। এই কন্টেন্টের মধ্যে হয়তোবা আমি একটা h1 নেব, এখানে বললাম টু ওয়েলকাম টু আওয়ার ব্লগ, কন্ট্রোলে সেভ করলাম। এটা আমার একটা টাইটেল দিলাম, জাস্ট আমি একটা এখানে একটা প্যারাগ্রাফ নিলাম, হয়তোবা বললাম লোরেম 100, আর তার নিচে হয়তোবা আমি এখানে চাচ্ছি একটা বাটন সেট করব, বাটন। তো আমি এখানে একটা বাটন নিচ্ছি, বাটনের নাম দিতে পারি হয়তোবা লার্ন মোর, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সাইটে এসে যদি আমি এখানে রিলোড করি তো দেখতে পারবো আমার এখানে একটা কন্টেন্ট পাইছে। ওকে গুড। এখন আমি চাচ্ছি হয়তোবা এটাকে এর পিছনে যে কালারটা হবে, এখন পিছনে কালারটা আছে আমাদের হোয়াইট, আমি চাইলে একটা কালার কীভাবে দিতে এটা তো আমি জানি, আমি যদি একাধিক কালার কীভাবে দিতে হয় সেটা যদি দেখতে চাই তাহলে এইভাবে দিতে হবে। মনে করেন আমি চাচ্ছি গ্রেডিয়েন্ট কালার স্কিম নিয়ে আসবো, আমি এখানে লিখলাম গ্রেডিয়েন্ট কালার স্কিম। দেন আমি ইমেজের মধ্যে আসি, হয়তো এখান থেকে কিছু কিছু কালার পাওয়া যায়, যেমন মনে করেন এই টাইপের আমি কালার দিতে চাচ্ছি, এই ইয়েলো টাইপের একটা, দেন হচ্ছে অরেঞ্জ টাইপের একটা, রেড টাইপের একটা, এই টাইপের আমি কালার আমার সেকশনের মধ্যে সেট করব। এখানে আসলাম, এসে ফার্স্ট অফ অল আমি আমার এই ক্লাসটাকে ধরবো, আমার ক্লাসের নাম হচ্ছে কন্টেন্ট। আমি এখানে বললাম ডট কন্টেন্ট, ফার্স্ট অফ অল এটার টেক্সট অ্যালাইন সেন্টার থাকবে, আমি দিচ্ছি টেক্সট অ্যালাইন, আমার হবে সেন্টার। এরপরে হয়তোবা আমি এখানে সেট করব একটু প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং বললাম 100 পিক্সেল px। সেভ করে আমি আমার সাইটে আসতেছি, এখানে এসে রিলোড, আপাতত এরকম আসছে, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট টাইপের কালার দিব। তাহলে আমি এখানে বলবো আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেন বলবো লিনিয়ার গ্রেডিয়েন্ট, হ্যাঁ। তো এখানে আমি গ্রেডিয়েন্টের জায়গায় বলবো হয়তো প্রথম কালারটা দিতে চাচ্ছি, উপর থেকে হবে ইয়েলো, দেন মাঝখানে হবে অরেঞ্জ, দেন হচ্ছে শেষে হবে আমার হয়তোবা রেড, এই টাইপের কিছু একটা। আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। যদি সাইটে সেখানে রিলোড করি তো দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে একটা একাধিক কালারের একটা শেপ কালার আসছে, যেমন এখানে আমার গ্রিন, ইয়েলো, এখানে একটু অরেঞ্জ টাইপের, আর নিচে একদম দেখতে পাচ্ছি আমার এখানে রেড। বিষয়টা বোঝা গেছে? এভাবে করে আমি চাইলে আমার গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। তো এটা তো আমার সলিড কালার, তাই না? কিন্তু এই ছবি থেকে কিভাবে কালার নিতে হয় এটা দেখাইছিলাম। আপনি এই ছবি থেকে আমি চাচ্ছি এই কালারটা, এখানে যেই কালার হেক্সা কোডটা আছে এইটাই আমার লাগবে, এটা আমি কিভাবে নিব? ইন্সপেক্ট নো, কালার পিকার নো, এটার জন্য আমরা এক্সট্রা একটা থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করব, এটার নাম হচ্ছে আমাদের পিক্সি ডাউনলোড দিচ্ছি, এখান থেকে এই পিক্সিটাকে অন করলাম। তো এখানে এই পোর্টেবল ভার্সনটাকে আমি নিয়ে নিচ্ছি, পোর্টেবল ভার্সন, এটাকে আমি ওপেন করলাম, ওয়েট, ওপেন, রান। তো দেখেন এখানে একটা বক্স চলে আসছে, দেখা যায়? এই বক্সটা আমি যেই কালারের উপরে যাব অলরেডি সেই কালারটা পিক করে নেবে। দেখেন আমার মাউসটা যেই কালারের উপর যাবে এখানে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, দেখছেন কিনা জানি না, দেখা যায়? জাস্ট আমি এখানে মাউসটা রাখলাম, এখন এখানে যে কালারটা ধরেন আমার এখানে আমি চাচ্ছি আবার উপর থেকে হবে রেড, এই কালারের যে হেক্সা কোড আছে সেটা আমি নিব। তাহলে কন্ট্রোল অল্টার সি, এটাকে কপি করলাম, এখানে এসে জাস্ট এই কালার কোডটাকে এখানে পেস্ট করে দিব। এটা একটা হেক্সা কোডের আগে অবশ্যই আমাদের একটা হ্যাশ দিতে হয়। ওকে, তারপর হয়তো আমি নিব এখানে আমরা নিব এই টাইপের কালারটা, মাঝখানে থাকবে আমাদের এই কালারটা, কন্ট্রোল অল্টার সি। এখানে এসে আমি জাস্ট এই অরেঞ্জের জায়গায় হয়তোবা ওই লেখাটাকে দিয়ে দিব। আর আমাদের থার্ড আরেকটা লাগবে, এখানে হয়তোবা নিচে আমি ইয়েলো দিলাম, সমস্যা নেই, কন্ট্রোল অল্টার সি। আমি আমার সাইটে এসে এই রেডের জায়গায় হয়তোবা আমি আমার ওইটাকে পেস্ট করে দিব, হেক্সা কোড আগে আমাদের হ্যাশ দিতে হবে। সেভ করলাম, দেন আমার এতক্ষণ উপরে ছিল ইয়েলো, এখন আমার ইয়েলোটা আসবে কোথায়? নিচে। এখন দেখতে পাচ্ছি আমার রেড,
বেগুনি আর হচ্ছে আমার ইয়েলো টাইপের একটা কালার হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে শো করছে। সেটা ক্লিয়ার? কিভাবে এই কন্ট্রোল অল্টার সেটা কি যে কোনো কিছু থেকে দিতে হবে না কোনো সফটওয়্যার ইনস্টল করা? এটা তো শুধু এই পিক্সির ক্ষেত্রে, আমি তো পিক্সি ইউজ করেছি। কপি করে এখানে দেখেন এই যে পিক্সির, আপনি যখন পিক্সির উপরে আসবেন মাউসটা রাখবেন তখন এখানে লেখাই আছে দেখেন, কন্ট্রোল অল্টার সি দিলে কপি HTML কোডটা কপি হবে, কন্ট্রোল অল্টার এক্স দিলে কালার মিক্সার কপি হবে, কন্ট্রোল অল্টার জেড দিলে ম্যাগনিফায়ার হবে। আমাদের তো ওগুলো দরকার নেই, আমাদের জাস্ট দরকার HTML কোড, কারণ আমরা HTML এ কাজ করতেছি। ঠিক আছে, এটাকে আমি আপাতত কেটে দিচ্ছি এটা। এখন আমি ওয়েলকাম টু আওয়ার ব্লগ এটাকে হয়তোবা ধরবো। আমি এখানে বললাম ডট কন্টেন্টের মধ্যে আমাদের যে H1 আছে সেটাকে আমি পিক করলাম, এটার আমি একটা কালার সেট করলাম হয়তোবা হোয়াইট। এটার একটা ফন্ট সাইজ আমি সেট করতেছি, ফন্ট সাইজ হয়তোবা 50 পিক্সেল। দেখি আপাতত আমার এখানে কি রকম আসে। দেখতে পাচ্ছি আমার এটা এরকম আসছে। আমি এর আগের ক্লাসে দেখিয়েছিলাম যে প্রত্যেকটা ওয়ার্ডে কিভাবে কালার দেওয়া যায়, দেখাইছিলাম না? কথা বলেন না কেন, দেখিয়েছিলাম কিনা? হ্যাঁ, তো আমরা এখানে আসলাম, এই ব্লককে চাইলে আলাদাভাবে কালার সেট করতে পারি। এখানে একটা স্প্যান ট্যাগ নিয়ে তার মাঝখানে এটাকে দিলাম, হয়তোবা এটাকে আমি আরো এখানে স্টাইল করব, বললাম কালার। তো আমি কালারের জন্য যাব ফ্ল্যাট UI কালারসে, কেন কালারস আমি খুব ভালো মিলাতে পারি না এই জন্য। তো এখানে আসলাম, হয়তো আমার ফন্টের কালার আমি দিতে চাচ্ছি, ফন্টের কালার হয়তোবা এই টাইপের একটা কালার হবে, এই টাইপের কালার দিয়ে বোঝা যাবে, এটা দিলাম। এখানে দিলাম ফন্টের কালার আমাদের এটা, আর এখানে আমি একটা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার সেট করব, ব্যাকগ্রাউন্ড কালার। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হয়তোবা আমি এখানে সেট করব আমাদের এটা। এখানে এসে আমি ব্যাকগ্রাউন্ডের কালার এখানে পেস্ট করলাম। এইটার আমি একটু প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং দিলাম হয়তোবা 15 পিক্সেল বাই 25 পিক্সেল। এরপরে হয়তোবা আমি এখানে বর্ডার রেডিয়াস করে দিচ্ছি, বর্ডার রেডিয়াস হয়তোবা 50 পিক্সেল। আর ফন্ট সাইজ হয়তোবা ওইটা থেকে একটু বড় হবে, ফন্ট আমাদের সাইজ 55 পিক্সেল। দেন আমি যদি আমার সাইটে আসি, এখানে এসে রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছি আমার ব্লগটা সে আলাদাভাবে ডিজাইন হয়েছে। ওয়েলকাম টু আওয়ার ব্লগ, ওয়েলকাম টু এটা ঠিক আছে, ব্লগটা আমাদের আলাদাভাবে কাজ করেছেন। ওকে গুড, তাহলে আমরা আমাদের এই H1 এর কাজটাকে কমপ্লিট করে ফেলেছি। হয়তোবা এখন এটার নিচে যেই আমাদের প্যারাগ্রাফগুলো আছে সেটাকে আমি একটু নিচে নামিয়ে দিব। তাহলে CSS আমি এটাকে হয়তোবা বলতে পারি আমাদের মার্জিন বটম। আমি বললাম হয়তোবা 20 পিক্সেল সে নিচে নেমে যাবে। দেন সাইটে আসলাম, এসে রিলোড, তো সে 20 পিক্সেল নিচে নেমে গেছে। হয়তোবা আমি আরেকটু চাচ্ছি 30, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড, তো সে আরেকটু নিচে নেমে গেল। এখন ওয়েলকাম টু আওয়ার ব্লগ এটাকে আমি সেট করলাম, তার নিচে প্যারাগ্রাফটা আপাতত আছে, তাকে নিচে নামিয়ে দিয়েছি। এখন হয়তোবা আমি এই প্যারাগ্রাফের যে P ট্যাগটা আছে, হয়তোবা এই P ট্যাগের কাজ আমি করব। তো চলেন এটা করি। তো আমি এটা অবশ্যই দেখেন H1 এটাও কিন্তু আমার কন্টেন্ট নামে ক্লাসের মধ্যে আছে, আবার আমার এখানে Pটা সেটাও হচ্ছে কন্টেন্ট নামে ক্লাসের মধ্যে আছে। আমি চাচ্ছি এখানে ওই কন্টেন্টের প্যারাগ্রাফ ধরবো, তাহলে বললাম ডট কন্টেন্ট, তার মাঝখানে যে P আছে সেটাকে আমি এখানে ধরলাম। এটার আমি একটা কালার সেট করতেছি, এটার কালার বললাম আমি হয়তোবা হোয়াইট। দেন সাইটে এসে রিলোড, তো এটা হোয়াইট হয়ে গেছে। এটার ফন্ট সাইজটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, এখানে আমি বললাম ফন্ট সাইজ আমাদের হচ্ছে 22 পিক্সেল। তো ফন্ট কিভাবে চেঞ্জ করতে এটা কি দেখাইছিলাম আপনাদের? মনে করেন এখানে যে ফন্টটা আছে, আমরা জানি অনেকগুলো ফন্ট আছে, যেমন টাইমস নিউ রোমান এটা একটা ফন্ট, এরিয়াল ব্ল্যাক, এগুলো একটা ফন্ট দেখাইছিলাম। আচ্ছা গুড, তাহলে ওইভাবে করে আপনারা ফন্ট চেঞ্জ করতে হবে, ওটা দেখবেন। তো এরপরে আমরা আমাদের লেখাগুলোকে অ্যালাইন করা নাই, লেখাগুলো আমাদের অ্যালাইনমেন্ট ঠিক নাই, তাহলে আমি এখানে আসলাম, এখানে এসে হয়তো আমি বলবো টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন কি হবে, জাস্টিফাই। দেন এখানে আসলাম রিলোড, এখন দেখতে পাচ্ছি আমার লেখাগুলো জাস্টিফাই হয়ে গেছে, মানে প্রত্যেকটা লেখা এখন এন্ড এবং স্টার্ট দুই পাশ থেকে সমান। ওকে আচ্ছা, এরপরে আমরা এই ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি। সবার মনে আছে নাকি ভুলে গেছেন? এর জন্য আমরা যাব কোথায়? ফন্ট চেঞ্জ করার জন্য কোথায় যাব?
ও আগের ক্লাস তো আপনি করেন নাই, বাহ, কংগ্রাচুলেশনস। তো 5 জন বলেন, আপনি বলেন। ভুলে গেছেন না? আচ্ছা, বাহ। ফন্ট অসম থেকে আইকন নিতে হয়। তার পাশে আমরা যাবো গুগল ফন্ট। এখানে ফন্ট পাওয়া যায়, তো গুগল ফন্ট। আপনি ফন্ট অসম বলে দিচ্ছেন, সে গুগল মাথায় নিয়ে নিছেন। আচ্ছা, তো এখানে আমরা কি করব, গুগল ফন্টের মধ্যে আসলাম। আসার পর আমি চাচ্ছি আমার ফন্টটা চেঞ্জ করার জন্য। আমি চাচ্ছি হয়তো কোন ফন্ট নিব। ধরেন এখানে দেখি কি কি ফন্ট আছে। এই টাইপের ফন্ট নিব। এটা হচ্ছে ওই যে এর নাম শুনছেন, ভ্যালেন্টাইনের নাম শুনছেন? ভ্যালেন্টাইন এইরকম লেখায় চিঠি লিখতো। তো যাই হোক, এই লেখাটা নিব, এই লেখাটাকে সিলেক্ট করলাম। এখান থেকে এসে জাস্ট এটার লিঙ্কটাকে কপি করে নেব। 3 মাস পরে না, 1.5 মাস। লিঙ্কটাকে কপি করে নিলাম। আমাদের অবশ্যই এই লিঙ্কটাকে কপি করে নিতে হবে। এখানে যে লিঙ্ক আছে, লিঙ্কটাকে আমি কপি করে এখানে এসে লিঙ্ক আমাদের কোথায় ইউজ করতে হয়, হেড ট্যাগের মধ্যে। তো আমরা আমাদের হেড ট্যাগের মধ্যে এই লিঙ্কটাকে ইউজ করে দেব। কন্ট্রোল ভি, পেস্ট করলাম। তো এখানে আসলাম, এটাকে আগে বাড়িয়ে দিচ্ছি, কন্ট্রোল এ সেভ করলাম। সাইটে আসি, এখানে এসে দেখবো যে আমার ফন্টটা কিন্তু এখনো পুরোপুরি চেঞ্জ হয়নি। হয়েছে? হয় না, এই জন্য আমাদের আরেকটু কাজ আছে। আমাদের নিচ থেকে ফন্ট ফ্যামিলি নিতে হবে। এখন ফন্ট ফ্যামিলি অনেকগুলো স্টাইল হয়, স্যান্স সেরিফ হয়, পপিন্স হয়, হ্যাঁ, ব্রাশার হয়। তো আমরা এখান থেকে একটা স্যান্স সেরিফ নিচ্ছি, আমাদের পপিন্সের স্যান্স সেরিফ। দেন সাইটে আসলাম, এসে হয়তো আমি যেখানে চাচ্ছি, আমার প্যারাগ্রাফের মধ্যে চাচ্ছি, তাহলে আমি প্যারাগ্রাফের মধ্যে এই ফন্ট ফ্যামিলি পপিন্স আর স্যান্স সেরিফটাকে অ্যাপ্লাই করে দিলাম। এখন আমি আমার সাইটে শুধু এখানে রিলোড করি, তাহলে দেখবো আমার লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে। দেখা যায় আগে যে লেখাটা ছিল ওইরকম লেখাটা এখন নাই, অনেকটাই চেঞ্জ। তো এটা হচ্ছে পপিন্স ইউজ করলাম। তাই যদি একটু অন্য টাইপের কার্সিভ ইউজ করি, ব্রাশটা ইউজ করি, ব্রাশ এটাকে নিলাম। তো এখানে এটাকে ইউজ করবো, দেখি এটাকে ইউজ করলে আমার হয়তো একটু চেঞ্জ হবে ফন্টের মধ্যে। এখন ঠিক আছে? এখন বোঝা যাচ্ছে যে না, ফন্ট চেঞ্জ হয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা আমাদের ফন্টের স্টাইল চেঞ্জ করার সিস্টেম। তো ফন্ট দুইভাবে লিঙ্ক নেওয়া যায়, একটা হচ্ছে আমাদের হেড থেকে লিঙ্ক, আরেকটা হচ্ছে আমরা ইম্পোর্ট করতে পারি। যেমন আমি এখানে একটা লিঙ্ক নিয়েছিলাম, তাই না? এই লিঙ্কটাকে যদি আমি কেটে দিই, আমি যদি এই লিঙ্কটাকে যদি না নেই, এই লিঙ্কটাকে আমি আপাতত কেটে দিলাম, সেভ। সাইটে এসে রিলোড, তাতে দেখবো পপিন্সের পুরোপুরিটা পাই না, হয়তো অল্প একটু পাবে। আমি যদি এটা সিডিএনটা নিয়ে আসি, যেমন এটা ইম্পোর্ট নিব, লিঙ্কের পাশে একটা অপশন আছে আমাদের ইম্পোর্ট, এখানে ক্লিক করব। জাস্ট ইম্পোর্টের মধ্যে এই ইম্পোর্ট টুক আমি কপি করব, জাস্ট কন্ট্রোল সি। সাইটে এসে স্টাইলের উপরে এই প্যাডিং এর উপরে হয়তোবা এখানে এটাকে দিয়ে দিব। এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। আমি আমার সাইটে এসে এখানে রিলোড আসছে। তো আমি চাইলে লিঙ্কটাকে ইম্পোর্টও করতে পারি, চাইলে পুরো লিঙ্কটাকে আমি এখান থেকে নিয়ে নিতে পারি। সেটা বুঝতে পেরেছেন? যদি আমি এটা ওইখানে ইউজ করি তাহলে শুধু প্যারাগ্রাফে পাবে। আমি যদি পুরো ওয়েবসাইটে দিতে চাই তাহলে জাস্ট এই ফন্ট ফ্যামিলিটাকে, এখানে যে ফন্ট ফ্যামিলিটাকে, হ্যাঁ হ্যাঁ দেখাবো। তো এখানে আসলাম, এই বডির মধ্যে এটাকে পেস্ট করলাম। আমার ওয়েবসাইটের মধ্যে যত কিছু আছে সব হচ্ছে এখন দেখবো ওই টাইপের ফন্ট হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফন্টের বিষয়টা। এরপরে আমাদের এখানে একটা বাটন আছে, বাটনটাকে ঠিকঠাক করতে হবে। আমি এখানে এসে বললাম আমার এখানে ডট কন্টেন্ট, আমার ডট কন্টেন্টের মধ্যে যে বাটন আছে সেটাকে আমি সিলেক্ট করলাম, BUTT1 বাটন। বাটনের মধ্যে আমি ফার্স্ট অফ অল বললাম একটু প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং হবে 15/25 পিক্সেল। দেন সাইটে এসে রিলোড, দেখতে পাচ্ছি এটা একটু বড় হয়েছে। আচ্ছা, ফন্ট সাইজটা বড় করে দিচ্ছি আমি, এখানে বললাম ফন্ট সাইজ হয়তো হবে 25 পিক্সেল। দেন সাইটে এসে রিলোড, ওকে, বড় হইলো। এরপরে এটার কালার হয়তোবা ফন্টের কালার আমরা ইউজ করব হোয়াইট। দেখি, হ্যাঁ হোয়াইট হয়ে গেছে। এখন বললাম ব্যাকগ্রাউন্ড কালার, সরি আমি এখানে বললাম ব্যাকগ্রাউন্ড কালার হয়তোবা গ্রিন। কন্ট্রোল এস, সাইটে আসলাম, রিলোড, ওকে। তো এটার দেখেন, এই যখন আমি বাটনটা সেট করেছি, এই বাটনের চারপাশে এই যে এই সেকশনে চারপাশে দেখেন একটা কালো টাইপের বর্ডার আছে, দেখা যায় এই যে কালো,
আমি এটা চাচ্ছি না, আমি এরকম কোনো অংশ চাচ্ছি না, তাহলে আমি এখানে দিব আমাদের যে ডিফল্ট ভাবে বর্ডারটা আছে, এখানে যে বর্ডারটা আছে এটাকে আমি বলে দিব নান, আমার এখানে কোনো বর্ডার প্রয়োজন নাই। দেন আমি আমার সাইটে এসে রিলোড, তো দেখতে পাচ্ছি যে এখন আমার এখানে কোনো বর্ডার শো করছে না। হ্যাঁ, বুকস, লেখক ভাই কারা সব স্টুডেন্টদের কথা বলে দেবো স্কিলের। আচ্ছা ঠিক আছে। তো এখানে বইটার নাম হবে আইটি মিরাজুল খানের আত্মজীবনী, তাই না? হ্যাঁ, এটাকে সেভ করলাম, দেন সাইটে আসলাম রিলোড, তো দেখতে পাচ্ছি যে আমার এখানে আপাতত ওই অপশনটা পেয়েছে, আমাদের বাটনটা চলে আসছে। এখানে প্যাডিংটাকে কমিয়ে দিচ্ছি একটু, প্যাডিংটা বেশির কারণে এটা নিচে নেমে গেছে। এখানে আমি বললাম 80, কন্ট্রোল এস, দেন সাইটে আসলাম, এখানে এসে রিলোড, ওকে চলবে। আমি এখানে 80 পিক্সেল দিয়ে, এটা আমার হোমটা কমপ্লিট, আমার মেনু বার কমপ্লিট, আমার এখানে এই অপশনটাও কমপ্লিট, ঠিক আছে। এরপরে সর্বশেষ ফুটার, ফুটারের মধ্যে হয়তো আজকে দেখাবো, যেমন ধরেন ফুটার একদম নিচে আসে, কোনটা ল্যান্ডিং পেজ হইতে পারে, ল্যান্ডিং পেজ এই সাইট, এটা পিএইচপি দিয়ে করা সাইট। ভালো কথা মনে করছি। পিএইচপি এর মধ্যে কি HTML CSS মিক্স করে কি আপনার এই এটা বানানো যাবে টেমপ্লেটটা? কোন টেমপ্লেট? পিএইচপি তে করা আছে অলরেডি টেমপ্লেট। এখন আমি ডিজাইন ভিতরে পিএইচপি ওটা কি মিক্স করা যাবে বলতে? আরে শোনেন আমি বলি, পিএইচপি হোক, জাভাস্ক্রিপ্ট হোক, পাইথন আর লারাভেল, এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে যেটাই করেন HTML ছাড়া কোনো কিছু হয় না। HTML যদি স্ট্রাকচারই না থাকে, পিএইচপি দেশে ব্যাকএন্ডে কাজ কারে করবে? জাভাস্ক্রিপ্ট কারে ধরে কাজ করবে? শোনেন, সিএসএস হোক, সিএসএস যাই করেন আপনি, HTML ছাড়া কিছুই হয় না। HTML মাস্ট বি, কম্পালসারি লাগবেই। HTML দিয়ে তাকে স্ট্রাকচার রেডি করতে হবে, এরপরে আপনি এটাকে কি করবেন, এটাকে নানু বানাবেন না দাদু, তারপরে এটা পরে আসবে। আগে সে নানু না দাদু, সে আগে প্রুফ, আগে মানুষ বানাইতে হবে তারপরে। এরপর দেখেন এখানে একটা অপশন আছে আমাদের সর্বশেষ, প্রত্যেকটা ওয়েবসাইটে এটা থাকে, যেমন কপিরাইট, কপিরাইটের একটা আইকন আছে এখানে, 2021 itservicebd.com all rights deserve। এই ওয়েবসাইটে কেন দেখালাম? এই ওয়েবসাইটটার আমি একজন সাধারণ মানুষ, এই যে আপনি একজন ফাউন্ডার, ঠিক আছে, এই ওয়েবসাইটের আমি একজন ওয়েব ডেভেলপার। যাই হোক, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের কাজগুলো তো আমি করি। তো এখানে আমাদের আরো কিছু মানুষ আছে যারা হচ্ছে কাজ করে। হ্যাঁ, কোম্পানিতে বিশাল নাকি? তো এটা তো বিশাল বড় কোম্পানি, আপনি গুগলে সার্চ করেন আইটি সার্ভিস বিডি, এদের সাপোর্ট অনেক দূর পর্যন্ত, এরাও অনেক বড় বড় চুক্তিতে কাজ করে। বাংলাদেশ পুলিশ এয়ারলাইন্সের কাজও এরা করে। দেখেন এদের কাজ, দেখেন এই যে এই কাজগুলো এরা করে, বা হচ্ছে এরা কাকে এখন কাজ দিয়েছে, ওয়েবসাইট দেখেন এদের, ধরেন এদের ফিডব্যাকটা দেখায় আপনাদের, ফিডব্যাক নিচে আরেকটা আইডি সার্ভিস বিল দেখলাম, ওটা এই যে। বেবি ওরা ওই বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে কার্ড ডেলিভারি করে। কি সাইটের নাম কি আইটি বিল নিয়ে দিল। হইতে পারে, জানি না। এই যে দেখেন চেয়ারম্যান DMAMKS, এদের কাজ আমরা করি। র্যাব এখন বর্তমান যে জোন 2 এর নাজিমউদ্দিন, ওনার কাজ। দেন এই পাশে আছেন আরও দেখবেন বড় বড় আমাদের ক্লায়েন্ট আছে, ফারিয়া এন্টারপ্রাইজের ওনার, দেন হচ্ছে কর্পোরেট র্যাব 2 এর যে জোনে আছে ওনার, দেন হচ্ছে আমাদের ওসি বাড্ডা থানা পুলিশ স্টেশন, আমাদের যে আমি যেখানে থাকি বাড্ডা থানা, ওনাদের বর্তমান যে ওসি উনি। তো HR ডিপার্টমেন্টের আলিফ গ্রুপের সাথে আমরা, আমাদের কাজ আছে, জীবন মজুমদার, ঠিক আছে। এগুলো দেখায় লাভ নাই, দেখালে আপনাদের আফসোস বাড়বে। তো হ্যাঁ সেটাই। তো যাই হোক, হ্যাঁ এখন শোনেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা কেন নষ্ট হয়েছে জানেন? নতুন যারা নতুন নিউ সেলার তাদের জন্য। আমরা আগে যখন একটা গিগ করতাম, গিগের মিনিমাম আমাদের বাজেট থাকতো $50-100। আমি ফাইবার ছেড়ে দিছি কেন, এই কারণে ছেড়ে দিছি, ফাইবার $100 নিচে কোনো কাজ দিতাম না, মিনিমাম $1 + $100 দিতে হবে, পেমেন্ট করতে হবে। আর এখন নিউ সেলাররা করে কি, সেটা গিগ বানাতে বলে, ল্যান্ডিং পেজ বানিয়ে দিবে, পেমেন্ট কত $5, সে $5 করে দিচ্ছে, তাহলে কি আমার ভ্যালুটা কমে যাচ্ছে না? আমার কাজ আর তার কাছে তো কখনোই সমান না, কিন্তু বায়ার তো এটা বোঝে না। বায়ার মনে করে আরে সে $100 নিবে এত টাকা, আর সে নিচ্ছে মাত্র $5, সেও তো ল্যান্ডিং পেজ দিবে, তাহলে এরই দেই, আমার $95 বেঁচে গেল। এই জন্য মার্কেট প্লেস ছেড়ে দিছি।
এই জন্য লোকাল, এখন হচ্ছে লোকাল মার্কেটসের কাছে কাজ করি। এখন আর আমার ফাইবারে বসে থাকতে হয় না, হয়তো বা কাজ প্রয়োজন হলে সে আমাকে ফোন দেবে। আমার ধরাবান্ধা কিছু কাস্টমার আছে, তারা আমাকে হয়তো বা কাজ সেন্ড করবে, আমি কাজ ডেলিভার দিয়ে দেবো, ঠিক আছে। তবে ফাইবার থেকেই উঠতে হয়, শুরুটা করতে হয় মার্কেট প্লেস থেকে, না হলে আপনাকে এখন চিনবে কে? আপনার কোনো কাজের তো রেডি নেই, আপনার কাছে কোনো প্রজেক্ট নিজের করা নেই, স্যার আমরা যারা পারে না কিছু, যেমন ধরেন আমরা কিছুই পারি না, কিছুই পারেন না। মানে যতটুকু পারি এতটুকু দিয়ে কোনো কাজ হয় পসিবল? আমাদের তো কোর্স এখনো শেষ হয় নাই স্যার, মাত্র 5টা ক্লাস করলেন, এখনো তো অনেক কাজ শেখার বাকি আছে। এখনো তো সিএসসি শেষ হইলো না, বুট স্টেপ শেখার বাকি। মাত্র হচ্ছে ওই যে বাচ্চাকে কি করতে হয়, 2 আঙ্গুলের মাথায় দাঁড়া করতেছি। এই দুই আঙ্গুলের মাথায় দাঁড়া করে দুই বিশাল কিছু পারি আমরা, আমরা সব। হ্যাঁ, তাহলে তো আপনাদেরকে কাজ করবো, এই করবো, সেই করবো। তাহলে আর কি, তাহলে বাঙালি ফাপড় বাস। হ্যাঁ ওই তো। আচ্ছা। এরকম একটা কোশ্চেন ছিল, হুম। ধরেন আমরা যে র প্রোটিনগুলো করছি, রেকর্ডিং। হতে গেছে, তো এটা কি সিএমএস ছাড়া এগুলো শুধু এভাবে করতে আমাদের আসলে লাভ আছে কোনো, নাকি সিএমএস মাস্ট শিখতে হবে? সিএমএস এর জন্য ওয়ার্ডপ্রেস, এখন সব থেকে জনপ্রিয় একটা সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস সবাই শিখবেন, এখানে যারা আছেন প্রত্যেকেই ওয়ার্ডপ্রেস শিখবেন, কেন শুধু এইচটিএমএল সিএসএস শিখে কাজ পাওয়া অনেক টাফ রেকর্ডিং এর। কেননা এইচটিএমএল সিএসএস এর প্রজেক্টের বাজেট বেশি হয়ে যায়, একটা এইচটিএমএল সিএসএস এর রেকর্ডিং এর সাইট মিনিমাম 40,000 টাকা, এই বাজেট কেউ দিতে চায় না। সো এটা 2-1টা কাজ আপনার হবে, কিন্তু শিখে রাখছেন এটা দিয়ে কাজে লাগবে, কারণ হচ্ছে এইচটিএমএল সিএসএস না জানলে সিএমএস শিখে লাভ নেই, কারণ হচ্ছে সেখানে ওয়ার্ডপ্রেসের মধ্যে কাস্টম সিএসএস করা যায়। তো ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনারা যেটা করবেন, ওয়ার্ডপ্রেস এই জন্য শিখবেন কারণ এখন ম্যাক্সিমাম যত কোম্পানি বিগিনার নতুন আসে তখন তারা ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করে। একটা ওয়ার্ডপ্রেসের সাইট বানালে মিনিমাম সর্বোচ্চ হলে 3 দিন লাগে, সরি ভুল করছি, আপনাদের জন্য তো এটা না, মিনিমাম 7 দিন লাগে, ঠিক আছে। তো 7 দিন প্রয়োজন একটা ওয়ার্ডপ্রেসের সাইট বানানোর জন্য, তো 7 থেকে 10 দিন। মনে করেন একটা সাইট বানালে মিনিমাম এটাকে 15,000 টাকা দিবে, যদি একদম বেসিক কিছু কাজ থাকে ওয়ার্ডপ্রেসে তাহলে মিনিমাম 15,000 টাকা বাজেট, এর নিচে ওয়ার্ডপ্রেসের সাইট হয় না। এরপরেও দামাদামি করে, বুঝেন তো, মানুষ বাঙালি কম দিতে চায়, 12,000 10,000, যে যার থেকে নিতে পারে। যেমন আমি কাজ করে দিলে তো আমি 15-20 নিচে করবো না, হয়তো আপনার দিলে আপনাদের 6,000 টাকা দিলে করবেন যে হ্যাঁ আমি করে দেবো, কারণ কেন আপনার তো কাজ নাই, আপনি 6,000ই করে দেবেন। হ্যাঁ, আমি তো আর 6,000 করবো না। তো এটা হচ্ছে ডিপেন্ড করে কে কাজ করতেছে। তো ওয়ার্ডপ্রেসের সাইটে মিনিমাম 10, যা তাও হলে 10 এর নিচে কেউ কাজ করে না। সো আচ্ছা, ভিডিওটা অফ করে দিই এগুলো। আচ্ছা ওইটাই ভালো হয় স্যার। আচ্ছা যাক, ঠিক আছে, ভালো হলে ভালো, সেটা পরে দেখা যাবে, কিন্তু আমার একটা সিস্টেম আছে, আমি হ্যাঁ কন্ডিশনে, আপনি এইচটিএমএলই পারেন না, আপনি আসছেন ওয়ার্ডপ্রেস শিখতে, আমি এদেরকে নেই না, আগে ভালো এইচটিএমএল শিখেন তারপর HTML CSS দুটো ভালো করে শিখতে হবে। আগে ভালো করে শিখেন। আচ্ছা যাই হোক, কোডিং আসলাম, ফুটারের দেখেন এই ফুটার সিস্টেমটা করতে চাচ্ছি, এই যেটা এখানে আসলাম, এই ফুটার সিস্টেমটা আমি করতে চাচ্ছি। তো এই ফুটার দেখেন এখানে একটা আইকন আছে তাই না, একটা কপিরাইট আইকন, এই আইকনটাকে আমি নিব। তো আমার এইচটিএমএল এর মধ্যে আসলাম, এই সেকশনের নিচে হয়তো বা তার নিচে আমি একটা ফুটার নিলাম, ফুটার এর মাঝখানে একটা সেন্টার ট্যাগ নিলাম, সেন্টার ট্যাগের মধ্যে একটা H2, তার মাঝখানে আমি কপিরাইট আইকন দিব, তাহলে বললাম @copy ক্লন। তো এখানে আসলাম রিলোড, তো দেখতে পাচ্ছি এখানে কপিরাইটের আইকন চলে আসছে। ওকে গুড, এখন হয়তো এখানে আরো কিছু লিখবো, এখানে আমি বললাম, এখানে হয়তো বা লিখলাম অল রিজার্ভ, আরে না, অল রিজার্ভ SERV রিজার্ভ বাই স্কিল and technology 2140 স্টুডেন্ট, ব্যাচ স্টুডেন্ট। ঠিক আছে, দেন আপনাদের দিয়ে দিলাম এই সাইড, আপনাদের। তো এখানে এসে এটাকে দেওয়ার পরে সাইটে এসে আমি রিলোড করতেছি, তো দেখতে পাচ্ছি যে এখানে দেখাচ্ছে যে স্কিল অ্যান্ড টেকনোলজির 240 ব্যাচের যে স্টুডেন্ট আছে তারা মিলে এই কাজটা করেছে। ওকে, তো এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিচ্ছি, আমি এখানে একটা স্টাইল দিই, স্টাইল আমি এখানে বললাম ব্যাকগ্রাউন্ড আপাতত কালার, একটা গ্রে টাইপের কালার এখানে দিয়ে দিচ্ছি, কন্ট্রোলে সেভ করলাম, সাইটে এসে রিলোড। ওকে, এরপরে আমরা চাইলে ইমোজি সেট করতে পারি, চাইলে এখানে ইমোজিও দেওয়া যায়, W3 স্কুলসে অনেক ইমোজি আছে। জি না স্যার, আইকন টাইপের ইমোজি না, আপনারা কথা হা হা দেন না, হা হা, ওই হা হা টাইপের ইমোজি। তো আমরা এখানে একটু ইমোজিসের মধ্যে আসি, ইমোজিসের মধ্যে এসে আমরা ইমোজিস নেব। এখানে ধরেন আমি এখানে এই টাইপের ইমোজি দিতে চাচ্ছি, এটাকে কপি করে জাস্ট আমি আমার এইখানে দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড।
দেখা যায়। তো তো এখন এখানে কি করব, আমরা এরকম চাইলে ইমোজি সেট করতে পারি, এন্টিটেস দিতে পারি, চাইলে হচ্ছে সিম্বল ইউজ করতে পারি, অনেক কিছু করা যায়। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের ক্লাস এই পর্যন্তই।